রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়, সরিয়ে দেয়া হচ্ছে এক পরিচালককেও। শাহাবুদ্দিনকে কোভিড পরীক্ষার অনুমোদন কেন জানতে চেয়ে অধিদপ্তরকে মন্ত্রণালয়ের চিঠি। করোনা মোকাবিলার নামে প্রতি মাসে সরকারের খরচ শত শত কোটি টাকা, দেশে আরও ৪২ জনের মৃত্যু, সংক্রমণ নিয়ন্ত্রণে সফলতার দাবি মন্ত্রী। আপনি চলেন কালুনগর চলেন, আমি আজকে এখন আপনাকে কালুনগর নিয়ে যাই। আমি মন্ত্রণালয়ে চলে আসতেছি, আমরা একসাথে রওনা দেব। বৃষ্টি হলেই ডোবে ঢাকা, জলাবদ্ধতার জন্য ওয়াসাকে দায়ী করলেন ২ সিটি মেয়র। সরেজমিনে মন্ত্রীকে নিয়ে খাল পরিদর্শন, বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। রাজধানীতে নিজ বাসায় হ্যান্ড স্যানিটাইজার আগুনের সংস্পর্শে আসায় বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ। গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এবং রংপুরে নির্যাতন করে হত্যার অভিযোগে বাবার শাস্তি চেয়ে মায়ের লাশ নিয়ে রাস্তায়, এসএসসি পরীক্ষার্থীর বিক্ষোভ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তরের মহাপরিচালকের পর এবার সরিয়ে দেয়া হচ্ছে হাসপাতাল পরিচালককেও। তার অপসারণের ফাইলে সই করেছেন স্বাস্থ্য সচিব। এদিকে ডিজির পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী এড়িয়ে যান। পরে তিনি দাবি করেন করোনা মোকাবেলায় সফল মন্ত্রণালয়। তোলপাড় স্বাস্থ্য খাত, নানা অভিযোগের মুখে এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার পদত্যাগ করেছেন মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। বুধবার সারাদিন মন্ত্রণালয়ের আলোচনায় কে হচ্ছেন নতুন মহাপরিচালক। গ্রেড 1-এর পদ হওয়ায় এটি মন্ত্রণালয় নির্ধারণ করে না। এ অবস্থায় সচিব জানালেন, নতুন মহাপরিচালক নিয়োগ হলে তার সাথে কাজ করতে প্রস্তুত মন্ত্রণালয়। কে নিয়োগ হবে না হবে আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন নাই। এইটা আসলে প্রসেসটা জনপ্রশাসন থেকেই হবে, কারণ এটা তো অনেক বড় পদ। এর নিচের পদগুলো আমাদের মিনিস্ট্রি করে। পরে এ বিষয়ে মন্ত্রী কথা বলেন গণমাধ্যমে। অধিদপ্তরের পাশাপাশি মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে নানা সমালোচনা থাকলেও করোনাকালে দেশে মৃত্যুর হার কম থাকাকে বড় সাফল্য বলে দাবি করেন তিনি। ভালো করেছে কিনা সেটা সাংবাদিক ভাইরা তো ভালো বুঝতে পারেন। আপনার পরীক্ষায় কত নাম্বার পেলেন এইটার উপরে ডিপেন্ড করে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। নাম্বারটা কি? যে আমাদের মৃত্যুর হার 1.5%। এটা হলো সবচেয়ে বড় নাম্বার, যেটা আমেরিকাতেও 6%, ইউরোপে 10%, পৃথিবীটা হলো 6%। যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক। তবে এই সময় তার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলেও বিষয়টি এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনাকালে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারে রেখে সরে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। বিশেষজ্ঞরা বলছেন তার অপসারণ ছিল অবধারিত, তবে কেবল পদত্যাগ কোনো সমাধান হতে পারে না। রাশেদ লিমনের রিপোর্ট। পাহাড় সমান অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 2016 সালে অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিয়োগ পান আবুল কালাম আজাদ। করোনার সময়ে এসে মানহীন পিপিএ, নকল N95 মাস্ক নিয়ে বিতর্ক, চিকিৎসকদের প্রতি অবহেলা, ডাক্তার নার্সদের নিম্নমানের থাকা খাওয়ার ব্যবস্থা, অভিযোগ আছে টেকনিশিয়ান নিয়োগের ক্ষেত্রে অনিয়মের। এসব নিয়ে প্রতিবাদ করায় একাধিক কর্মকর্তাকে বদলি, শুরু থেকে কেবল আইইডিসিআর এর একার হাতেই করোনার টেস্টের ভার ন্যস্ত, সময় মতো পর্যাপ্ত নমুনা সংগ্রহ ও কন্ট্রাক্ট ট্রেসিং এবং আইসোলেশন সেন্টার নিশ্চিতে ব্যর্থতা, হাসপাতালের শয্যা, অক্সিজেন সিলিন্ডার এবং আইসিইউ নিয়ে ভুল তথ্য দেয়া, সব মিলিয়ে একের পর এক অভিযোগ জমে পাহাড়ের রূপ ধারণ করে। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। করোনা পরিস্থিতিতে মাস্ক, গ্লাভস, পিপিই, সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, যাচাই বাছাই ছাড়াই করোনা পরীক্ষার অনুমতি দেয়া, রিজেন্টের সঙ্গে করোনার চুক্তি সই, শাহেদের অপকর্মের কথা জেনেও চুপ থাকা, আবার এ নিয়ে মন্ত্রণালয়ের দিকে অভিযোগ তুলে তোপের মুখে পড়েন তিনি। আর এতেই প্রকাশ্যে আসে করোনা নিয়ে মন্ত্রণালয় আর অধিদপ্তরের কাজের সমন্বয়হীনতা।
জেকেজি কাণ্ডে অধিদপ্তরের অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ। একের পর এক অভিযোগ জমা পড়লেও এসব ক্ষেত্রে ব্যবস্থা নিতে ডিজি ছিলেন নীরব। স্বাস্থ্য খাতের সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তারই সময়কালে 14টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দুদক। এসবের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তা আমলে নেননি তিনি। এরই মধ্যে অভিযোগ উঠেছে এসব অনিয়ম তদন্তে দুদককে অসহযোগিতার। বলতে গেলে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে হযবরলার অবস্থায় রেখেই পদত্যাগ করতে বাধ্য হন মহাপরিচালক। বিশেষজ্ঞরা বলছেন এই করোনাকালে স্বাস্থ্য খাতের যে বেহাল দশা সামনে এসেছে তাতে মহাপরিচালকের বিদায়টা যেন অবধারিত ছিল। করোনা নিয়ন্ত্রণে কার্যকরী কোনো ব্যবস্থা না নিতে পারা, এগুলো সব মিলিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে তার এখন দুটো বিকল্প ছিল, যে হয় তিনি পদত্যাগ করবেন অথবা তাকে সরিয়ে দেওয়া হবে। শুধুমাত্র একজন আপনার মহাপরিচালক, একজন সচিব বদলি করে বা পদত্যাগের মধ্যে দিয়ে যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন সম্ভব নয়। 2019 সালের এপ্রিলে চাকরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে নিয়োজিত ছিলেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। এর আগে তিনি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে যাচাই বাছাই ও সরেজমিনে পরিদর্শন ছাড়াই রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেলকে কোভিড-19 পরীক্ষার অনুমতি কেন দেয়া হলো জানতে চেয়ে এখন স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। সারা দেশে যেসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ ও নবায়ন হয়নি তার পূর্ণাঙ্গ তালিকাও চাওয়া হয়েছে চিঠিতে। কোভিড পরীক্ষায় জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগে গত 19 জুলাই রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাব। তার দুদিন পর 21 জুলাই হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন ছাড়াই কিভাবে করোনা পরীক্ষার অনুমতি পেল তার ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে সারা দেশে যেসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ ও নবায়ন হয়নি তার পূর্ণাঙ্গ তালিকাও চাওয়া হয় চিঠিতে। চিঠিতে আরও বলা হয়, সরেজমিনে পরিদর্শন ছাড়াই শাহাবুদ্দিন মেডিকেল সহ 4টি বেসরকারি করোনা পরীক্ষা কেন্দ্রকে অনুমোদন দেয়া হয়। তাদের করোনা পরীক্ষার কোনো প্রস্তুতি ছিল না। এমন অনিয়মে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানকে করোনা চিকিৎসায় যুক্ত করার 4 মাস পর সেবার মান নিয়ে টনক নড়তে শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবেলার নামে প্রতি মাসে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের পেছনে সরকার খরচ করছে শত শত কোটি টাকা, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 2 শতাধিক হাসপাতালে এই মুহূর্তে রোগী আছে মাত্র 4,500। শত কোটি টাকা খরচ করে নির্মাণ করা ফিল্ড হাসপাতালগুলোতেও রোগী নেই বললেই চলে। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত মার্চে দেশে প্রথম করোনা শনাক্তের পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়ে আসছে। চিকিৎসার নামে সরকারের কাছ থেকে অধিদপ্তর ও মন্ত্রণালয় নানাভাবে শত শত কোটি টাকা বরাদ্দ নিলেও তার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে দেখা যায়, রাজধানীতে প্রায় 65 কোটি টাকা ব্যয়ে 2013 শয্যা বিশিষ্ট একটি ফিল্ড আইসোলেশন সেন্টার নির্মাণ করা হলেও সেখানে বর্তমানে রোগী আছেন মাত্র 17 জন, অথচ সেখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ রয়েছে 550-রও বেশি। একইভাবে ঢাকা মেডিকেলের কোভিড ইউনিট, মুগদা ও শেখ রাসেল সহ বেশিরভাগ হাসপাতালের পেছনে প্রতি মাসে কোটি কোটি টাকা ব্যয় হলেও সেসব জায়গায় সক্ষমতার অর্ধেক শয্যায় ফাঁকা। এছাড়া বিশেষায়িত কোভিড হাসপাতাল ঘোষিত হলি ফ্যামিলিতে সরকারিভাবে প্রতি মাসে প্রায় 7 কোটি টাকা খরচ হলেও সেখানে রোগী ভর্তি আছে মাত্র 143 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিষয়টি মাথায় রেখে তারা কোভিড হাসপাতাল কমানোর উদ্যোগ নিয়েছে। নতুন করে একটি হাসপাতাল চালু হওয়ার কথা ছিল। ঢাকা সিটি কর্পোরেশনের যে মার্কেটটিকে আমরা হাসপাতাল করতে চাচ্ছিলাম, সেটিকে হাসপাতাল করার কথা ছিল, সেটি আপাতত আমরা চালু করছি না। সব হাসপাতালের পরিচালকদের নির্দেশ দিয়েছি যে হাসপাতালের পাশাপাশি যে সমস্ত সরকারি রেস্ট হাউস আছে সেগুলিকে ব্যবহার করার জন্য, এবং আগে যে হোটেলের সঙ্গে যে সমস্ত চুক্তি করেছিল সেই চুক্তিগুলিকে কমিয়ে নিয়ে এসে নতুন করে চুক্তি করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর করোনার নামে ব্যবসা করছে বলেই মানুষ সেবা পাচ্ছে না। খরচ না করলে তো আর কিছু পাওয়া যাচ্ছে না, এই জন্য খরচ করার দিকেই বেশি আছে। মানুষের সেবা নিশ্চিত করার প্রয়োজনের তুলনায় টাকা খরচ হচ্ছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গাগুলোতে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আমাদের সবচেয়ে বেশি টাকা খরচ করার কথা ছিল টেস্ট কেনার পিছনে। অনেক বেশি কস্ট দিয়ে, যেরকম বসুন্ধরা
ফিল্ড হাসপাতাল হয়েছে। আয়োজন অনেক বড়, কিন্তু সেবাটা অনেক ছোট হয়ে গেছে। করোনা নিয়ে যে একটা ব্যবসা চলছে না এটা নয়, এপিডেমিক কন্ট্রোলের যে লিডারশিপ ওটার দুর্বলতা ছিল গুরুতর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী করোনা চিকিৎসার জন্য দেশে এই মুহূর্তে মোট শয্যা রয়েছে মাত্র 15,468টি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,751 জনে। প্রায় 13,000 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2,744 জন। বুধবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন মুজাহিদ শুভ। করোনা সংক্রমণের 137তম দিনে পা রাখল বাংলাদেশ। আজও মারা গেছে 42 জন। আমরা প্রথমেই জানাবো, শেষ 24 ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে 12,050 জনের, যেখানে আক্রান্ত হয়েছেন 2,744 জন এবং মারা গেছেন 42 জন। মোট মৃত্যুর সংখ্যা 2,751 এবং সুস্থ হয়েছেন 1,805 জন। যদিও সুস্থতার হার কয়েকদিন থেকে আমরা খুব কম দেখছি, সব মিলে 1.25 লাখ এখন পর্যন্ত সুস্থ হয়েছে। আমরা যদি এরপরে আপনাকে জানাতে চাই রেখাচিত্রের মাধ্যমে বাংলাদেশের সংক্রমণের ঊর্ধ্বগতি। আমরা দেখেছি যে 8 মার্চ বাংলাদেশ প্রথম আক্রান্ত হয়েছিল করোনায়, এরপরে 2 জুনে এসে সেটি 50,000 ছাড়িয়েছে। এর মাত্র 16 দিনের মাথায় 18 জুন এসে 1 লাখ ছাড়িয়েছে। 18 জুন থেকে 2 জুলাইয়ের মাঝে আমরা দেখেছি আরও 50,000। তার মানে প্রতি 15 কিংবা 16 দিনে আমরা দেখছি 50,000 করে ছাড়িয়ে যাচ্ছে এবং 2 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত এই 20 দিনে আমরা দেখছি যে আরও 63,000 আসলে বেড়েছে। 42 জন মারা গেছে, এর মধ্যে পুরুষ 30 জন, নারী 12 জন। এর মধ্যে 11 থেকে 40 বছর পর্যন্ত 5 জন, 41 থেকে 50 বছর পর্যন্ত 3 জন, 51 থেকে 60 বছর পর্যন্ত 11 জন এবং 61 থেকে 70 বছর পর্যন্ত 14 জন। 51 থেকে 70 বছর পর্যন্ত আমরা সবসময় দেখি যে মৃত্যুর হারটা বেশি এবং এবারও সেটি 25 জন। সারা বিশ্বে মৃতের হারের দিক থেকে সব থেকে শীর্ষে কারা আছেন? যুক্তরাষ্ট্র আছে শীর্ষে, তারপরে ব্রাজিল, তারপরে যুক্তরাজ্য, মেক্সিকো, তারপরে ইতালি। এই 5টি দেশে এখন পর্যন্ত সারা পৃথিবীতে মোট মৃত্যু 6,19,605 এবং এর মধ্যে শীর্ষ 5টি দেশে এই মৃত্যু 3,47,445 জন। স্বাস্থ্য বুলেটিনে বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চললেই একটি সুস্থ বাংলাদেশ গড়া সম্ভব। তো এই ছিল এখানকার সবশেষ। প্রবাসের সময় আরও থাকছে, অভিযোগ প্রমাণিত হলে কুয়েতে আটক আদম ব্যবসায়ী পাপুলকে দেশে এনে আইনের মুখোমুখি করা হবে বলছে দুদক। স্ত্রী ও শালিকাকে জিজ্ঞাসাবাদ। বৃষ্টি হলেই ডুবে যায় রাজধানী ঢাকা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলজটে বিপর্যস্ত নগরীর করুণ দশা বেরিয়ে এসেছে। এমন অবস্থায় নগরীর খালগুলো সরেজমিনে পরিদর্শন শেষে রাজধানীর জলাবদ্ধতার পেছনে ওয়াসার সীমাহীন উদাসীনতাকে দায়ী করেছেন 2 মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী। এমন অবস্থায় 2 সিটিকে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। মন্ত্রী বলছেন, নবনির্বাচিত 2 মেয়র প্রস্তুত হলেই দায়িত্ব হস্তান্তর করা হবে। আরও জানাচ্ছেন আজহার লিমন। আপনি চলেন কালুনগর চলেন, আমি আজকে এখন আপনাকে কালুনগর নিয়ে যাই। আমি মন্ত্রণালয়ে চলে আসতেছি, আমরা একসাথে রওনা দিই। সচিবালয়ে জলাবদ্ধতা নিরসনে টেকনিক্যাল কমিটির সভায় ড্রেন ও খাল সংস্কার নিয়ে ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের বক্তব্যের এভাবেই প্রতিবাদ করেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এরপরই সরেজমিনে দেখাতে খাল অভিমুখে মেয়র ও মন্ত্রীর হঠাৎ অভিযাত্রা। আলোচনা আর বক্তৃতার বাগড়ম্বর পেরিয়ে যখন বাস্তবতার মাঠে 2 জনপ্রতিনিধি, তখন খালের করুণ পরিণতি স্পষ্ট হচ্ছিল একে একে। ভুক্তভোগী নগরবাসী কৌতূহলী দৃষ্টিতে ভিড় করেন মন্ত্রী মেয়রদের ঝটিকা সফরে। রামচন্দ্রপুর, বছিলা ও হাজারীবাগ খালের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন এই 2 জনপ্রতিনিধি। ভরাট, দূষণ আর দখলের সীমাহীন দায়িত্বহীনতার প্রমাণ পান তারা। হতাশ মন্ত্রী সাংবাদিকদের বলেন, এর জন্য ওয়াসাকে শাস্তি পেতে হবে। অবশ্যই তাদেরকে সেটার জন্য জবাবদিহি করতে হবে এবং তার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 মেয়র আশা প্রকাশ করেন, সরেজমিন পরিদর্শনের পর দ্রুত উদ্যোগী হতে পারবেন মন্ত্রী। এই দায়িত্বটা দীর্ঘদিন ধরে ঢাকা ওয়াসাকে দেয়া ছিল, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকা ওয়াসা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমাদের আন্ডারে আপনারা খালগুলোকে দিয়ে দিন এবং আমরা কথা দিতে পারি এই খাল আমরা পুনরুদ্ধার করব এবং ড্রেন থেকে খাল থেকে নদীতে আমরা সংযোগ করব। দক্ষিণের পর উত্তরের বেশ কিছু খাল পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী। আজহার লিমন,
সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে 11টি উপজেলা ও 4টি পৌরসভা নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক পরিবার। সুনামগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন ইকরামুল কবির। পরপর তিনবারের বন্যায় সুনামগঞ্জের মানুষ অবর্ণনীয় দুর্গতির মধ্যে পড়েছেন। নদীর পানি হাওর উপচে জনপদে প্রবেশ করায় কর্মহীন হয়ে পড়েছেন হাওরবাসী। সুনামগঞ্জ পৌর এলাকার 80 ভাগ মানুষ সহ জেলার 11টি উপজেলা এবং 4টি পৌরসভার নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। মাঝে মাঝে সাঁতরাই আনতে পারি, কিন্তু এই ব্যবস্থা নাই যে সাঁতরাই গেলাম। গাড়িগুলো তো অবশ্যই চলাফেরা করা যাচ্ছে না, মানুষে কাজকর্ম যাইতে পারতেছে না। আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না, অনাহারে মরতেছি। এমন দুর্গতিতে সুনামগঞ্জকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন বানভাসী মানুষেরা। সুনামগঞ্জ জেলাকে দুর্গত অঞ্চল ঘোষণা করার জন্য আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। 312টি আশ্রয়কেন্দ্র খোলা সহ বানবাসী মানুষের জন্য বিভিন্ন সহযোগিতার কথা শোনালেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। 1,59,000 পরিবারের মাঝে 10 কেজি হারে বিশেষ বিজিএফ কার্যক্রম বিতরণ শুরু করেছি। জেলা সদরের সঙ্গে ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশম্বরপুর ও জামালগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এক মাসের মধ্যে তিনবারের বন্যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে সুনামগঞ্জবাসী। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন বানভাসী মানুষেরা। সুনামগঞ্জের পৌর এলাকা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। করোনা থেকে বাঁচতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার, আর সেটাই কাল হলো চিকিৎসক দম্পতি রাজীব ও অনুসূয়া ভট্টাচার্যের। স্বজনরা জানিয়েছেন কয়েল বা সিগারেটের আগুনের সংস্পর্শে আসায় বিস্ফোরণে পড়ে গেছে রাজীবের শরীরের প্রায় 90%। তাদের দুজনকেই শেখ হাসিনা বান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাজীবের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মঙ্গলবার রাত 1টার দিকে রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানীর হাতিরপুলের বাসায় একটি বড় বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতলে ঢালছিলেন ডাক্তার রাজীব। স্বজনরা বলছেন এ সময় বোতল থেকে পড়ে স্যানিটাইজার, সিগারেট বা মশার কয়েলের আগুনের সংস্পর্শে আসলে তার দেহে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী ডাক্তার অনুসূয়া ভট্টাচার্যও দগ্ধ হন। তবে গত 3 সপ্তাহ ধরে কুমিল্লায় দাদা দাদির কাছে থাকায় বেঁচে যায় 5 বছরের একমাত্র কন্যা রাজশ্রী ভট্টাচার্য। মেয়েটা আমার বাড়িতে ছিল ওর দাদা দাদির কাছে। বড় একটা ক্যান থেকে ছোট একটা ক্যানে ঢালার সময় এটা পড়ে গিয়েছে স্যানিটাইজারটা। এখন ওখানে কিভাবে আগুনটা আসলো, কিভাবে লাগলো, আগুন ছাড়া তো এটা এতটা ছড়ানোর কথা না। দুর্ঘটনা সম্পর্কে সঠিক ধারণা না থাকলেও পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বলছেন অতি দাহ্য স্যানিটাইজার থেকেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। 2 তলা নিচে যাওয়ার পরে আমি দেখলাম যে স্মেল আসতেছে, বার্নিং স্মেল। তখন শিওর হলাম যে না, এটা একটা এই বিল্ডিংয়ে কিছু একটা হয়েছে। আমরা সবাই প্রথমে নিচে নেমে গেলাম এবং যাওয়ার সময় যেটা বুঝলাম যে আগুন লেগে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, রাজীবের শ্বাসনালী সহ শরীরের 87% ও তার স্ত্রীর 20% দগ্ধ হয়েছে। রাজীবকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্টে আছে, তার সে আশঙ্কা মুক্ত কিছুতেই নেই, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার স্ত্রী আছে মোটামুটি 18% বার্ন, তবু আমি বলবো না যে একদম আশঙ্কা মুক্ত। তবে ভদ্রমহিলা এসডিউতে আছে আর ও আছে আইসিইউতে। হ্যান্ড স্যানিটাইজারে 60 ভাগের বেশি অ্যালকোহল থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেক বেশি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এই হ্যান্ড স্যানিটাইজারে 80% থেকে 99% অ্যালকোহল থাকে এবং অ্যালোভেরা থাকে। এটা যে কোনো তাপমাত্রা আসলে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ডাক্তার রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক, আর তার স্ত্রী ডাক্তার অনুসূয়া ভট্টাচার্য শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনাকালে অন্তত 400 গুণ পর্যন্ত বেড়েছে হ্যান্ড স্যানিটাইজারের মতো জীবাণুনাশক পণ্যের ব্যবহার। অথচ সতর্ক না হলে অতিরিক্ত দাহ্যই পদার্থ হয়ে উঠতে পারে প্রাণঘাতী। হাত জীবাণুমুক্ত করাই বেড়েছে স্যানিটাইজারের ব্যবহার। প্রচণ্ড দাহ্য এই রাসায়নিক উপকরণটি ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন, তা না হলে ঘটতে পারে দুর্ঘটনা। এই যেমন হাতের তালুতে স্যানিটাইজার ব্যবহার করে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আগুনের কাছাকাছি যাওয়া যাবে না। মশার কয়েল সহ আগুনের সংস্পর্শে যেতে হয় এমন কিছু ব্যবহারে সতর্ক থাকতে হবে।
রোদের মধ্যে গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার রাখলে অতি গরমে তা থেকে আচমকা অগ্নিকাণ্ড ঘটতে পারে। এছাড়া স্যানিটাইজারের বোতলের মুখ সবসময় বন্ধ রাখলে তা থেকে বিস্ফোরণ হতে পারে। বোতলটি শীতল স্থান ও ভালোভাবে বায়ু চলাচল করে এমন জায়গায় রাখতে হবে, কারণ এর মূল উপাদান অ্যালকোহল হয় গরমে বিস্ফোরণ ঘটতে পারে। হ্যান্ড স্যানিটাইজার পাশে রেখে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজারের অতিরিক্ত ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া ও চুলকানি হতে পারে। ব্যবহারের পর হাত শুকানোর আগেই ঠোঁট স্পর্শ করলেও রাসায়নিকের প্রভাবে ক্ষতি হতে পারে। ভুলেও যেন তা পেটের মধ্যে না যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, কক্সবাজারে কাভার্ড ভ্যান লেগুনা মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে 2 জন। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। চট্টগ্রামের বায়েজিদের শান্তিনগরে গত 6 মাসে একই সময়ে একই কায়দায় সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে 7 শিশুকে। গত 15 দিনে ধর্ষিত হয়েছে 2 শিশু, কিন্তু ধর্ষক এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে একজন সিরিয়াল ধর্ষককে সন্দেহ করছে পুলিশ ও স্থানীয়রা। 2 শিশুকে ধর্ষণের অভিযোগে যাকে আগেও একবার গ্রেফতার করা হয়েছিল। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে এক শিশুকে বলাৎকারের মাধ্যমে ধর্ষণ কাণ্ড শুরু হয় সিরিয়াল র্যাপিস্টের। সবশেষ গত 20 জুলাই বিকেলে ধর্ষণের শিকার হয় 7 বছরের এক শিশু। অবশ্য তার আগে ফেব্রুয়ারি মাসে 2 জন, এপ্রিল মাসে 1 জন, জুন মাসে 1 জন এবং জুলাই মাসে 1 জন সহ আরও 5 শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে ওই এলাকায়। কান্না করতেছি, পরে উনি বলে তোরে এখন দেখবি সিনজিত ফালাই কেটে ফেলবে, পরে একটা ছুরিও দেখাইছে। অনুসন্ধানে জানা গেছে একই সময়ে এবং একই পন্থায় শান্তিনগর এলাকা থেকে সিএনজি অটোরিকশা করে তুলে নিয়ে যাওয়া হয় এসব শিশুদের। পুলিশ তৎপরতা যে কোনো মুহূর্তে আসামি ধরতে পারি। বাচ্চাদের স্কুল দিতে পারতেছি না, এই অবস্থা করলে কিভাবে যাবে? 7টি ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত বায়েজিদ থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে। 2 শিশুকে ধর্ষণের অভিযোগে 2016 সালে গ্রেপ্তার হওয়া বেলাল দফাদার নামে এক যুবককে সিরিয়াল র্যাপিস্ট হিসেবে সন্দেহ স্থানীয়দের। আমি এক প্রকার মেন্টালি একটা সমস্যা পড়ছে। এখন ধর্ষণ হয়েছে, তাদের যখন দেখালাম সবাই ছবি দেখে সবাই শিউরে উঠছে। পুলিশ জানায় সিরিয়াল র্যাপিস্টকে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশের একটি বিশেষ দল। যারা এই ধরনের কাজ করে থাকে, এরকম যারা আসামি ছিল তাদেরকেও আমরা আমাদের নজরদারিতে রেখেছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট আপনাদেরকে দিতে পারবো। অনুসন্ধানে বের হয়ে আসছে কখনো চকলেট দেওয়ার প্রলোভনে, কখনো আবার টাকার বিনিময়ে লাকড়ি তুলে দেওয়ার নাম করে শিশুদের ওই ধর্ষক অটোরিকশায় তুলে নিত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মায়ের লাশ নিয়ে রাস্তায় নেমেছে মেয়ে, বিচার চাইছে বাবার। এসএসসি পরীক্ষার্থী রুকাইয়ার অভিযোগ, তাকে আলাদা ঘরে আটকে রেখে মাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা মাকে শেষবারের মতো দেখার সুযোগও মেলেনি। এমন নির্মম ঘটনা ঘটেছে রংপুরের গঙ্গাচড়ার কিসামত হাবু গ্রামে। রংপুর থেকে এদাতুল ইসলাম আবুর রিপোর্ট। মায়ের লাশ নিয়ে বাবার শাস্তি চেয়ে এভাবেই রাস্তায় নেমেছে মেয়ে। রংপুর গঙ্গাচড়া সড়কে এসএসসি পরীক্ষার্থী রুকাইয়ার সাথে যোগ দেয় আরও অনেকে। মেয়ের অভিযোগ, মঙ্গলবার রাতে বাবা রবিউল মা রিপাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে। বের হয়ে দেখি আমার আম্মু নাকি কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে, আর তার হাতে এভাবে কারেন্ট পেঁচানো ছিল। তো আমার সন্দেহ যে আমার মা খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে, তো আমি আর বিচার চাই। স্বজনরা বলছেন, বিয়ের পর থেকেই রিপাকে নির্যাতন করত রবিউল। মঙ্গলবার মেয়েকে নানার বাড়িতে পাঠানোয় রিপাকে অমানসিক নির্যাতন করে রবিউল। আমার বোনকে বৈদ্যুতিক তার পেঁচায় মারা হলো, এখন পর্যন্ত আসামি কিভাবে ঘুরে বেড়ায়। পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, তার মানে এই নয় তাকে বৈদ্যুতিক তার দিয়ে মারতে হবে। আমরা এটা সঠিক বিচার চাই। ময়নাতদন্তের পর রিপার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। পোস্টমর্টম রিপোর্টের পর এটা তদন্ত দিন আছে, যদি তদন্ত প্রক্রিয়ায় যদি সেখানে কোনো জড়িত পাওয়া যায়, সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে। অভিযুক্ত রবিউল কৃষি পেশার সাথে যুক্ত, এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।
অভিযোগ প্রমাণিত হলে কুয়েতে গ্রেফতার আদম ব্যবসায়ী পাপুলকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব। বুধবার তার স্ত্রী ও শালিকাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে 1400 কোটি টাকা পাচার, বেনামে ঋণ নেয়া, শেয়ার কেনা সহ নানা অভিযোগ অস্বীকার করেছেন পাপুলের স্ত্রী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম। 25 জুন কুয়েতে মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশের সংসদ শহীদ ইসলাম পাপুলকে ঘুষ দেয়া, মানব ও অবৈধ মুদ্রা পাচার এবং রেসিডেন্ট পারমিট বিক্রির অভিযোগে 21 দিন কারাগারে রাখার নির্দেশ দেন কুয়েত আদালত। এছাড়া তার বিরুদ্ধে কুয়েতের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে 5 মিলিয়ন কুয়েতি দিনার রয়েছে বলে অভিযোগ রয়েছে। কাজী শহীদকে নিয়ে ফলাও করে খবর ছাপা হয় দেশটির গণমাধ্যমেও। তাকে নিয়ে আলোচনাও হয় সেই দেশের পার্লামেন্টে। শুধু কুয়েতে নয়, দেশেও চলছে তার বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিং এর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। এর মধ্যে পরিবারের নামে বেনামে ব্যাংকের ঋণ নেয়া, সম্পদ ভোগ, নিজের এবং স্ত্রীর নামে শেয়ার কিনে ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগও রয়েছে। গত 26 ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের শুরুতে পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম এবং শালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে হাজির হয়ে তিনি জানান, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই অভিযোগ। কুয়েতের আদালতে অভিযোগও ষড়যন্ত্রের অংশ বলে দাবি তার। অবশ্যই উনি আসবেন, ষড়যন্ত্রমূলকভাবে হচ্ছে বিষয়গুলো, এই সম্বন্ধে আমার কোনো কিছুই জানা নাই। কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস জানিয়েছে, পাপুল ও তার কোম্পানির অ্যাকাউন্টে 5 মিলিয়ন কুয়েতি দিনার রয়েছে, যার মধ্যে 3 মিলিয়ন দিনার কোম্পানির মূলধন রয়েছে, যা ফ্রিজ করেছে দেশটির আইনি সংস্থা। অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন আছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের মধ্যে কেউ বিদেশে অবস্থান করলে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সহ অন্যান্য 17 জুন মানব পাচারের অভিযোগে কুয়েত পুলিশের হাতে গ্রেফতার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম সহ পরিবারের 4 সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে কোটি টাকার পার্সেল এসেছে আপনার ঠিকানায়। সেই পার্সেল নিতে কয়েক লাখ টাকা খরচ, কিন্তু শেষ পর্যন্ত সেই পার্সেল আর আসে না। এমনই প্রতারক চক্রের 13 জন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে মাত্র 2 মাসেই চক্রটি হাতিয়ে নিয়েছে 5 থেকে 6 কোটি টাকা। চক্রের মূল হোতা ফারজানার নেতৃত্বে অবৈধভাবে বসবাসকারী নাইজেরিয়ার 12 নাগরিক চালাতো এই অপরাধ কর্মকাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে প্রথমে বন্ধুত্ব, তারপর ইনবক্সে চলে এসেছে বিদেশ থেকে কোটি টাকার পার্সেলের গিফটের তথ্য। কিভাবে সংগ্রহ করতে হবে তারও বিবরণ দেওয়া থাকে মেসেঞ্জারে। তাৎক্ষণিকভাবে ফোন চলে আসে গ্রাহকের মোবাইলে। কিভাবে পার্সেল সংগ্রহ করতে হবে জানিয়ে দেওয়া হয় সেই পদ্ধতি। এই পুরো কাজটি সম্পন্ন করেন 12 নাইজেরিয়ান নাগরিক। আর এই চক্রকে সহায়তা করেন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রিধারী রাহাতারা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন। গত 2 বছর ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অফিস নিয়ে ভুয়া পার্সেলের নাম করে মানুষকে ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে এই চক্রের 13 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। উদ্ধার করা হয়েছে 5টি ল্যাপটপ সহ 14টি মোবাইল ফোন। এই নারীটা আসলে প্রকৃতপক্ষে রাহাতারা খানম তার নাম, বাট বেসিক্যালি সে ফারজানা মহিউদ্দিন নাম দিয়ে ফোন করতেন, এবং ফোন করার পরে বলা হয় যে আপনার এরকম একটা কাস্টমসের ক্লিয়ারেন্সের জন্য ডিউটিজ আছে, এবং এটা একটা বড় অ্যামাউন্ট, 4 লাখ 5 লাখ কখনো 7 লাখ। এই চক্রটাই তাদের যে পর্যন্ত আমরা তথ্য পেয়েছি গত 2-2.5 মাসে 5 থেকে 6 কোটি টাকা কিন্তু তারা হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে দেশে অবস্থানের জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং এরা প্রত্যেকে খুশি রেখেই হয়তো কাজটা করে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নাটোরে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের নারী সদস্য সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 1 লাখ টাকা। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 14 জুলাই ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন মিজানুর রহমান নামে নাটোরের এক ইলেকট্রনিক ব্যবসায়ী। পথে সিরাজগঞ্জে যাত্রা বিরতি দিলে খাবার হোটেলে একই বাসের যাত্রী শরীফা আক্তার সাথীর সঙ্গে পরিচয় হয়। প্রেমের ফাঁদে ফেলে পরদিন সন্ধ্যায় মুঠোফোনে তাকে নাটোর সদরের একটি বাড়িতে নিয়ে জিম্মি করে সাথী ও তার সহযোগীরা। এক পর্যায়ে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছ থেকে 2,10,000 টাকা
মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়া হয় তাকে। এ ঘটনায় 21শে জুলাই নাটোর সদর থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। পরে গতরাতে ফুলেশ্বর এলাকা থেকে অভিযুক্ত সাথীসহ তার 5 জন সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। কক্সবাজারে কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও 2 জন। পুলিশ জানিয়েছে বুধবার সন্ধ্যায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হাড়বাং এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন লেগুনার 9 জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 7 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেশ তো বটেই, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে উদ্বাস্তু হওয়া মানুষের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত হয়েছে কক্সবাজারে। শুধু আবাস নয়, এখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন ও আর্থিক সচ্ছলতা আনতেও কর্মসূচি হাতে নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে 600 পরিবার ঠাঁই পাবেন সুদৃশ্য অ্যাপার্টমেন্ট ভবনে। বৃহস্পতিবার প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কক্সবাজার সদরের এয়ারপোর্ট সংলগ্ন কুতুবদিয়া পাড়া 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ভিটেমাটি হারানো মানুষদের বসবাস এখানে। দুর্যোগ থেকে বাঁচতে জায়গাটিতে আশ্রয় নিলেও দুর্ভোগ এখনও নিত্যসঙ্গী এসব মানুষের। নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পে নিজেদের স্থায়ী ঠাঁই হওয়ার খবরে নতুন স্বপ্ন দেখছেন বাস্তুহারা ভুক্তভোগীরা। আমরা ফানির মাঝে বসবাস করতেছি, ওখানে গেলে আমাদের একটু সুবিধা হবে। ওখানে স্কুল আছে, রাস্তাঘাট আছে, বিল্ডিং এর মধ্যে থাকতে পারবো। সদরের খুরুশকুল মৌজায় বাঁকখালী নদীর কোল ঘেঁষে 1800 কোটি টাকা ব্যয়ে 253 একর জমিতে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ণ প্রকল্প গড়ে তুলেছে সরকার, যেখানে 5 তলা বিশিষ্ট 19টি ভবন এখন প্রস্তুত। প্রথম ভাগে 600 পরিবার এবং পরবর্তীতে 139টি ভবন নির্মিত হলে এখানে বাস করবেন 4500-এর বেশি পরিবার। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তদারকিতে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা অত্যন্ত লো লাইং একটা এলাকা ছিল, যেটাকে উপরে করা হয়েছে। ফ্লাড প্লেনের যে একটা রিসার্চ, সেই রিসার্চটা এখানে করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা, এখানে একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকের দাবি, স্থায়ী নিবাসের পাশাপাশি টেকসই কর্মসংস্থান হবে এখানকার বাসিন্দাদের, বাড়বে পর্যটকদের আনাগোনাও। ওনাদের বেশিরভাগই হলো মৎস্যজীবী। প্রথম পর্যায়ে ওনাদেরকে মৎস্য ধরা এবং কাজ করে খেতে পারে, বিক্রি করতে পারে, শুটকি তৈরি করতে পারে, সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। কক্সবাজার যেহেতু পর্যটন নগরী, সুতরাং পর্যটন নগরীকে কিন্তু এটা বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে এটা রিপ্রেজেন্ট করবে। 5 তলা বিশিষ্ট প্রত্যেকটি ভবনে বাস করবেন 32টি পরিবার। থাকছে উপাসনালয়, স্কুল সহ অন্যান্য আধুনিক নাগরিক সুবিধাও। প্রকৃতির কোনো ক্ষতি না করেই বছরের পর বছর ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। দাতা সংস্থাগুলোর অর্থায়নের দিকে না তাকিয়ে থেকে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। জলবায়ু বাস্তুচ্যুত নিরাশ্রয় মানুষের স্থায়ী আবাস প্রতিষ্ঠায় এটি বিশ্বে অনন্য নজির, দাবি নীতি নির্ধারকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, খুরুশকুল, কক্সবাজার। মৎস্য চাষে গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে উন্নত ও আধুনিক পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় গণভবন লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। মাছ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিবারের মতো এবারই সারা দেশে পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ। চলতি মাসের 27 তারিখ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। এবারের মৎস্য সপ্তাহের স্লোগান, মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ করি। মৎস্য সপ্তাহের তৃতীয় দিনে বঙ্গভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কর্মসূচি চলাকালে বিপন্ন মাছ সংরক্ষণে বিনামূল্যে হ্যাচারি মালিক ও উদ্যোক্তাদের জার্ম প্লাজমা বিতরণ করবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। ক্লাইমেট ভালনারেবল
ফোরামের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয়েছেন অটিজম বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সাইমা ওয়াজেদ ছাড়াও আরও 4 জনকে থিমেটিক অ্যাম্বাসেডর করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এদের মধ্যে আছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশেদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লোরেন এবং DR কঙ্গোর জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টৌসি মোপানো। উল্লেখযোগ্য ও দীর্ঘমেয়াদী অভিজ্ঞতাকে বিবেচনায় করে তাদের দূত করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা 48টি দেশের প্ল্যাটফর্ম ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ পায় বাংলাদেশ। জানাবো দেশের বাইরের খবর। পাথরের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও খুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। মঙ্গলবার বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল BACCর উদ্যোগে ম্যানহাটনে ফাহিম সালের অ্যাপার্টমেন্টের সামনে সমাবেশে অংশ নেন প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তা ফাহিম সালের হত্যার প্রতিবাদে প্রতিদিনই নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ফাহিমের অ্যাপার্টমেন্টের সামনে জড়ো হন প্রবাসীরা। এই ঘটনায় এখনো শোক কাটেনি তাদের। এই ধরনের একটা পশ এরিয়াতে ওর এরকম মর্মান্তিক মৃত্যু আমরা আশা করিনি। সন্দেহভাজন খুনি অলরেডি ধরা পড়েছে, কিন্তু তাকে 2nd ডিগ্রি মার্ডারে দেওয়া হয়েছে। আমরা চাই এটা 1st ডিগ্রিতে নিয়ে যেতে। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এই ধরনের নরঘাতকের যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং নিউ ইয়র্ক স্টেটের যে আইন, সে আইনের পরিবর্তনের দাবি করছি। এই সেই অভিশপ্ত বিল্ডিং যেখানে সে আজ থেকে 1 সপ্তাহ আগে ব্রুটালি এখানে হত্যা করা হয়েছে। আমরা এই ধরনের ঘটনার জন্য ঘৃণা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। 13 জুলাই সোমবার এই অ্যাপার্টমেন্টে খুন হন যুক্তরাষ্ট্রের তরুণ তথ্য প্রযুক্তিবিদ বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ। তদন্তে বেরিয়ে আসে হত্যাকারীর কাছে $1 লাখ পেতেন ফাহিম। অর্থ ফেরত না দিতেই তাকে হত্যার শিকার হতে হয়েছে। ইতিমধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। খুনি ফাহিম সালেরই সাবেক ব্যক্তিগত সহকারী 21 বছর বয়সী কৃষ্ণাঙ্গ টাইরেস ডেভন হ্যাসপিল। আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। খুনিকে জামিন না দিয়ে আগামী 17 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এখন সবাই চান হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক। ভারতে 12 লাখের কাছাকাছি পৌঁছে গেছে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গেও কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না করোনার লাগাম। এর মধ্যে রাজ্য জুড়ে সপ্তাহে 2 দিন পুরোপুরি লকডাউনের ঘোষণা দিয়েছে মমতা প্রশাসন। এদিকে করোনা সংকটের মধ্যেই আগামী বছর বিধানসভা নির্বাচনকে ঘিরে সরকার ও বিরোধীদের বক্তব্য পাল্টা বক্তব্যে জমে উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের অর্থনীতির চাকা সচল রাখতে 68 দিনের লকডাউন শেষে আনলক 1 এবং পরবর্তীতে আনলক 2 নামে সবকিছু খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এর শুরু থেকেই হু হু করে বাড়তে থাকে করোনার সংক্রমণ। প্রতিদিনই সংক্রমণের নতুন রেকর্ডের পাশাপাশি লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। দেশটিতে এ পর্যন্ত সংক্রমণের সংখ্যা 12 লাখের কাছাকাছি হলেও বাড়ছে সুস্থতার হারও। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন 7.5 লাখেরও বেশি। তবে কোভিড প্রবণ রাজ্য হিসেবে অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রতি সপ্তাহে অন্তত 2 দিন পূর্ণ লকডাউন জারির ঘোষণা দিয়েছে মমতা প্রশাসন। এরই মধ্যে আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন ও বিরোধীদের বক্তব্য আর পাল্টা বক্তব্যে জমে উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। আমাদের সরকার থাকলে শুধু জুন নয়, 21শে জুন নয়, আমি আজকে আপনাদের বলে যাই, সারা জীবন ফ্রিতে রেশন পাবেন, ফ্রিতে স্বাস্থ্য পাবেন, ফ্রিতে পড়াশোনার সুযোগ পাবেন, ফ্রিতে নিজের মর্যাদা পাবেন, আত্মসম্মান নিয়ে বাংলা বাঁচবে। উনি আগামী বছর মুখ্যমন্ত্রী হিসাবে ভাষণ দিতে পারবেন না। আমি বলে দিচ্ছি, সেই 21 জুলাই 21 জন লোক ওনার ভাষণ শোনার জন্য পাবেন না, ওনাকে স্ট্রিট কর্নার করতে হবে, জনসভা করতে হবে। এদিকে করোনার কারণে স্থগিত রয়েছে কলকাতা সিটি কর্পোরেশন নির্বাচনও। আগামী বছরের 22শে মে শেষ হবে বর্তমান তৃণমূল সরকারের মেয়াদ।
সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এদিকে সৌদি আরবে লকডাউন তুলে নেওয়া হলেও ভালো নেই প্রবাসী বাংলাদেশিরা। যারা ফ্রি ভিসায় গিয়েছেন তাদের অবস্থা আরও করুণ। বিভিন্ন হোটেলে কাজ করা প্রবাসীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছেন হোটেল মালিকরা। জেদ্দার প্রতিনিধি আল মামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। প্রায় 3 মাসের লকডাউন শেষে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে সৌদি আরব। তবে এবছর পবিত্র হজ সীমিত আকারে স্থানীয় পর্যায়ে পালন করায় সৌদি আরবে যেতে পারছেন না বিভিন্ন দেশের হাজিরা। এতে লোকসান গুনতে হচ্ছে মক্কা, মদিনা ও জেদ্দার হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। খরচ কমাতে কর্মচারীদের বাধ্যতামূলক ছুটিতে এবং এক্সিটে পাঠাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। কর্মহীন অবস্থায় প্রতিদিনই বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। এখানে দোকান ব্যবসা বাণিজ্য এতই মন্দা, দোকান বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘ 3 থেকে 4 মাস করোনা পরিস্থিতির কারণে আমরা বেকার জীবন যাপন করছি। তারা বলছেন গত 3 মাস পরিবারের চাহিদা অনুযায়ী টাকা পাঠাতে পারেননি তারা। দোকানপাট খুলতে শুরু করলেও নেই বেচা কিনা। করোনার কারণে আমাদের 4 মাস যাবত কোনো কাজ নেই, তাই দেশে টাকা পাঠাতে পারতেছি না। বৈধ অবৈধ মিলিয়ে সৌদি আরবে বর্তমানে 22 লাখ প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের অবরোধের পরও উন্নতির দিকেই ধাবিত হচ্ছে কাতার। নামবেও ক্রাইম ইন্ডেক্সের প্রকাশ করা সাম্প্রতিক এক প্রতিবেদনে আবারও সবচেয়ে কম অপরাধ প্রবণ দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশটির নাম। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন সেখানকার প্রবাসীরা। আর প্রবাসীদেরকে কাতারের আইন মেনে চলার অনুরোধ শ্রম কাউন্সিলরের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবারও বিশ্বের সবচেয়ে কম অপরাধপ্রবণ দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নাম। 133 দেশ ও শহরের অপরাধ পরিক্রমা পর্যালোচনা করে একটি তালিকা করেছে নামবেও ক্রাইম ইন্ডেক্স। সেখানে 100 পয়েন্টের মধ্যে 88.10 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কাতার। সবচেয়ে নিরাপদ দেশের খেতাব অর্জন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন সেখানে বসবাসরত প্রবাসীরা। কাতারে আমি নিজে আছি দীর্ঘ 10 বছর ধরে। এখানে আইনশৃঙ্খলা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, সুন্দর। এদিকে কাতারে প্রবাসীদের সেখানকার আইন কানুন মেনে চলতে অনুরোধ জানান শ্রম কাউন্সিলর। কাতার সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এখানে কাতারে বসবাসরত সকল নাগরিকের যাতে তাদের সিকিউরিটিটা নিশ্চিত হয় সেই ব্যবস্থা। এবং আমরা নিজেরাও দেখতে পাই যে আমরা নিজেরা অনুভব করি যে আসলে এখানে সিকিউরিটিটা খুব ভালো অবস্থায় আছে। এই প্রেক্ষিতে আমি আমাদের সম্মানিত বাংলাদেশি ভাইয়েরা যারা আছে কাতারে বসবাসরত তাদেরকে বলবো যে কাতারের আইন শৃঙ্খলা মেনে চলে কাতার সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া। 2015 থেকে 2019 সাল পর্যন্ত আরব অঞ্চলের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে নির্বাচিত হয়ে এসেছে কাতার। এছাড়া অন্যান্য বৈশ্বিক র্যাঙ্কিংয়েও কাতারের উন্নয়ন চোখে পড়ার মতো। সময় সংবাদ, কাতার। পবিত্র কোরআন শরীফের নানা দিক তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তৈরি করা হয়েছে কোরআনিক পার্ক। দুবাই শাসকের তত্ত্বাবধানে নির্মিত এই পার্কে প্রতিদিনই ঘুরতে আসেন অসংখ্য পর্যটক। কোরআনের আলোকে চিকিৎসা ও বিজ্ঞান সম্পর্কে ধারণা দিতে এই পার্ক এক নব দিগন্ত সৃষ্টি করেছে বলে মত গবেষকদের। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ে নানা দিক নির্দেশনা। আর সেই বিষয়টি তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তৈরি করা হয়েছে একটি পার্ক, যার নামকরণ করা হয়েছে কোরআনিক পার্ক। কোরআনের আলোকে বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ে জানতে পার্কটিতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য পর্যটক। বেশ কিছু গাছের সমারোহ দেখতে পেলাম, তিন গাছ, তারপরে খেজুর গাছ, নতুন খেজুর এসছে দেখলাম গাছে। আমি পার্কে কাজ করি, প্রতিদিন শত শত পর্যটক এখানে আসে। কোরআনের উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে ধারণা দিতে বিশাল গুহার মধ্যে আলাদা আলাদা করে ভিডিও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এতে দর্শনার্থীরা সহজেই কোরআনের বিভিন্ন বিষয়ে জানতে পারছেন। পার্কের কোরআনে উল্লেখিত জৈতুন, কালোজিরা সহ অসংখ্য ফলের গাছ রয়েছে, যা কোরআনে উল্লেখিত বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী করে তোলে। কোরআনিক পার্ক বলতে যে জিনিসটা হচ্ছে কোরআনের মধ্যে মনে করেন যে সমস্ত গাছের কথা বলা হয়েছে সেই গাছগুলি এখানে রোপণ করা হয়েছে, যেমন তিন, জৈতুন, যেমন কি আছে যে সমস্ত গাছের কথা আছে সমস্ত গাছগুলি এখানে রোপণ করা হয়েছে। যে সমস্ত নহরগুলির কথা বলা হয়েছে তাহলে সেই নহরগুলির একটা আকৃতি এখানে দেওয়া হয়েছে।
মুসলমানদের পাশাপাশি এই পার্কে অন্য ধর্মের লোকজনও ঘুরতে আসেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনের অবতীর্ণকারী এবং সংরক্ষণকারী। এই কোরআনিক পার্কে কোরআনের তাৎপর্য অনুধাবন করে মানুষ অন্ধকার জগৎ হতে আলোর পথে ফিরে আসবেন, সেটাই প্রত্যাশা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ আফ্রিকাতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা আর সরকারের কঠোর স্বাস্থ্যবিধির পরেও দেশটিতে প্রতিদিন ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন গড়ে 10,000 মানুষ। এর মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,70,000, মারা গেছেন 5,000-এরও বেশি। আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচনায় বিশ্বে দক্ষিণ আফ্রিকার অবস্থান পঞ্চম। কেপটাউন থেকে বিস্তারিত জানিয়েছেন মিজানুর রহমান রাসাল। করোনার কালো থাবায় দমকে গেছে বিশ্ব, যার প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতেও। সবচেয়ে বেশি লোকসান ও অস্তিত্বের সংকটে রয়েছে দেশটির পর্যটন খাত। ভাইরাস আতঙ্ক আর সরকারি বিধিনিষেধের কবলে পড়ে জনশূন্য হয়ে পড়েছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট আর পর্যটন কেন্দ্রগুলো। পর্যটক না থাকায় দীর্ঘমেয়াদী লোকসানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রায় 6 মাস থেকে এই ব্যবসায় কোনো মুভমেন্ট নেই। এই কারণে আমাদের স্টাফ খরচ, অফিস খরচ, আদার এক্সপেন্সগুলো আমরা মেনটেন করাটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। এদিকে দেশটিতে করোনার বিস্তার রোধে প্রথম থেকেই অ্যালকোহল ও তামাক দ্রব্য নিষিদ্ধ থাকায় লাখ লাখ ডলার ক্ষতির মুখে পড়েছে এই খাতগুলো। সেই সঙ্গে কর্মহীন হয়ে পড়েছেন এই খাতের সঙ্গে জড়িত অনেকেই। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,70,000, মারা গেছেন 5,000-এর বেশি মানুষ। কোভিড-19 প্রভাব পড়েছে আফ্রিকার অর্থনীতিতে, ধস নেমেছে পর্যটন শিল্পেও। ভাইরাস আতঙ্কে এ সকল পর্যটন স্পটগুলোতে নেই আগের মতো কোলাহল। বৈশ্বিক মহামারী কেটে যাবে, আসবে সুদিন, এমনটাই প্রত্যাশা দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। জানাবো ক্রিকেটের খবর। বৃষ্টির বাধাকে উপেক্ষা করেই টানা চতুর্থ দিনের মতো হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। বুধবার সকালে নিজেদের ছালিয়ে নিয়েছেন মিঠুন, রানারা। তবে বৃষ্টির কারণে শিডিউলে নাম থাকলেও আসেননি ওপেনার ইমরুল কায়েস। বিশ্রামে আছেন মুশফিক ও শফিউল। কাল প্রথমবারের মতো অনুশীলন করবেন পেসার তাসকিন আহমেদ। বৃষ্টির বাধায় অনুশীলন হয়নি চট্টগ্রাম ও সিলেটে। সকাল থেকেই টানা বৃষ্টিতে সিক্ত মিরপুর। সেই নীরবতা ভেঙে ঐচ্ছিক অনুশীলনে মেহেদী হাসান রানার আগমন 9:30টার একটু আগে। বাহাতি এই পেসার সরাসরি ঢুকে গেলেন জিমে, কাটালেন প্রায় ঘণ্টাখানেক। জিমের পরবর্তী সেশন হিসেবে রানিং করার কথা ছিল রানার, কিন্তু ঝুম বৃষ্টিতে যে জুবুথুবু মিরপুরের একাডেমি মাঠ, অগত্যা ফিরে যেতে হলো এই তরুণ পেসারকে। প্রথম দিন থেকেই ঐচ্ছিক অনুশীলনের দারুণ সিরিয়াস মোহাম্মদ মিথুন। এলেন এরপরেই, তিনিও সরাসরি ঢুকেছেন জিমে, ঝরিয়েছেন ঘাম। এরপর এই মিডল অর্ডার ব্যাটসম্যান ইনডোরেও ব্যাটিং করেছেন আধা ঘন্টার মতন। অনুশীলন স্টার্ট করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। বিগত 4 মাস খেলার বাইরে, প্র্যাকটিসের বাইরে থাকা, এখন প্র্যাকটিস করা, একটু অ্যাডজাস্ট একটু প্রবলেম হচ্ছে। আশা করি 1-2 সপ্তাহ যদি কাজ করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তালিকায় নাম থাকলেও এদিন অনুশীলনে আসেননি ওপেনার ইমরুল কায়েস। তবে বৃহস্পতিবার দ্বাদশ ক্রিকেটার হিসেবে অনুশীলনে যোগ দেওয়ার কথা পেসার তাসকিনের। এদিকে বৃষ্টির বাগড়ায় সিলেটে মাঠে নামতে পারেননি নাসুম খালিদ। একই গল্প চট্টগ্রামেরও। খুলনায় বাসাতেই অনুশীলন করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান সোহান। মেহেদী মিরাজ ফিরে গেছেন জিম করেই। শুক্রবার বাদে প্রথম ধাপের ঐচ্ছিক অনুশীলন চলবে 26 তারিখ পর্যন্ত, যেখানে বাড়তে পারে ক্রিকেটারদের সংখ্যা, ইঙ্গিত আছে এমনও। মাহবুব রিমন, সময় সংবাদ। উন্নত চিকিৎসার জন্য শনিবার লন্ডনে যাচ্ছেন তামিম ইকবাল। 3 মাস ধরে পেটের ব্যথায় ভুগছেন এই ওপেনার। দেশে চিকিৎসক দেখালেও সমস্যার সমাধান হয়নি। গেল কয়েকদিন ধরে লন্ডনে একজন চিকিৎসকের সঙ্গে কথা বলে পরামর্শ নিচ্ছিলেন তামিম। সেই চিকিৎসকের পরামর্শে শেষ পর্যন্ত লন্ডনে যাচ্ছেন তিনি। শুরুতে চিকিৎসার জন্য ব্যাংকক বা সিঙ্গাপুরে যেতে চেয়েছিলেন তিনি, কিন্তু করোনার কারণে বিমান চলাচল স্বাভাবিক না হওয়ায় সেখানে যেতে পারেননি। লন্ডনে যাওয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনকে জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তামিম। কথা বলেছেন বিসিবির চিকিৎসকদের সঙ্গেও। এখন কেবল
বিদেশ ভ্রমণের জন্য কোভিড-19 নেগেটিভ ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। শনিবারের আগে সেটি পেয়ে গেলে লন্ডনে চলে যাবেন এই ওপেনার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়, সরিয়ে দেয়া হচ্ছে এক পরিচালককেও। শাহাবুদ্দিনকে কোভিড পরীক্ষার অনুমোদন কেন জানতে চেয়ে অধিদপ্তরকে মন্ত্রণালয়ের চিঠি। করোনা মোকাবিলার নামে প্রতি মাসে সরকারের খরচ শত শত কোটি টাকা, দেশে আরও 42 জনের মৃত্যু। সংক্রমণ নিয়ন্ত্রণে সফলতার দাবি মন্ত্রীর। আপনি চলেন কালুনগর চলেন, আমি আজকে এখন আপনাকে কালুনগর নিয়ে যাই। আমি মন্ত্রণালয়ে চলে আসতেছি, আমরা একসাথে রওনা দেব। বৃষ্টি হলেই ডোবে ঢাকা, জলাবদ্ধতার জন্য ওয়াসাকে দায়ী করলেন 2 সিটি মেয়র। সরেজমিনে মন্ত্রীকে নিয়ে খাল পরিদর্শন, বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। রাজধানীতে নিজ বাসায় হ্যান্ড স্যানিটাইজার আগুনের সংস্পর্শে আসায় বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ, গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এবং রংপুরে নির্যাতন করে হত্যার অভিযোগে বাবার শাস্তি চেয়ে মায়ের লাশ নিয়ে রাস্তায় এসএসসি পরীক্ষার্থীর বিক্ষোভ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।